তার কারণ আজ অব্দি কেউই জানে না ভাই অর্থতে কোনো গ্রুপ থাকলে কেন যে ভাই COOH এর অ্যাসিডিটি বেড়ে যায় তার এক্সাক্ট রিজন কেউ জানে না। বাট কিছুটা প্রসিড করা গেছে কেন বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে। আমি চলো এখানে অর্থতে CH3 নিলাম। CH3 স্ট্রাকচার আমি একটু খুলে রাখছি। এটাকে কি বলে? অর্থ এফেক্ট। COOH এর রেসপেক্টে অর্থতে যখন আমার কোনো গ্রুপ আছে ওরা আমার কি করে ভাই COOH এর অ্যাসিডিটি বাড়িয়ে দিচ্ছে। আমি এটাকে একটু খুলে খুলে আঁকলাম এরকম CH3। ঠান্ডা মাথায় থাকে এবার কী হবে তার জন্য, অর্থ এফেক্টের জন্য কী হচ্ছে, অর্থ এফেক্ট মানেটা কি? বেসিক্যালি অক্সিজেনের লোন পেয়ার ভাই এখানে আছে। এই অক্সিজেনের লোন পেয়ার ঠান্ডা মাথায় দেখ এই আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে কার সাথে ভাই? এর সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে রেজোনেন্সে পার্টিসিপেট। আবার দেখ এই C বন্ডও ভাই আমার বেনজিন রিংয়ের সাথেও রেজোনেন্সে পার্টিসিপেট করে C বন্ড বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে। যেহেতু ভাই এই কার্বনিলটা আমার দুদিকে 50-50 শেয়ারে চলে গেছে তার ফলে আমার কী হয়েছে বলতে এই অক্সিজেন থেকে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি একটু হলেও কম স্বাভাবিকভাবেই। যেহেতু কার্বনিল ভাই আমার 50-50, এই কার্বন তো ভাই এদিক থেকেও পাচ্ছে আর ওদিক থেকেও পাচ্ছে, তাহলে কার্বনের তো শুধুমাত্র এই অক্সিজেনের প্রতি চাহিদা নেই, এই কার্বন তো এর থেকেও পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে এই কার্বন ভাই ফ্যানটা আর এটা ঘুরছে না, আটকে গেছে, জানি না কেন। এক কাজ করতো ওই অল আউটটা খুলে প্লাগ পয়েন্টটা লাগিয়ে তো কি একটা রুটে ওই অল আউটটা বন্ধ করে দে, ওটা এই জানলায় রেখে দে, আর ওই ফ্যানের প্লাগ পয়েন্টটা ওখানে লাগিয়ে দে। দিয়ে সুইচটা অন করে দেখি। আচ্ছা চল, হয়ে গেছে কথাবার্তা। দেখ এবারে ভাই এই কার্বন, ফ্যানটা বেশি জোরে চলছে। আচ্ছা দেখ এই কার্বন ভাই আমার রেজোনেন্সে কার কার সাথে পার্টিসিপেট করতো? এই অক্সিজেন এদিক থেকেও ইলেকট্রন পাচ্ছে, এই অক্সিজেন এদিক থেকেও ইলেকট্রন পাচ্ছে, দুদিক থেকে ইলেকট্রন পাচ্ছে, যার ফলে আমার এই কার্বনের দেখ যেহেতু দুদিক থেকে ইলেকট্রন পাচ্ছে তাহলে এই কার্বনের এই অক্সিজেন থেকে টানার টেন্ডেন্সি কম, বোঝা গেছে? নর্মালি কম। এখন অর্থ এফেক্টের জন্য কি হয় ঠান্ডা মাথা দেখ, যেটা হয় হচ্ছে এই CH3 আর এই COOH এর মধ্যে স্টেরিক রিপালশন আছে। দেখ স্বাভাবিকভাবে ধাক্কা ধাক্কি হবে, পাশাপাশি যেহেতু আছে ধাক্কা ধাক্কি হলে যেটা হবে হচ্ছে এই COOHটা আমার রেজোনেন্স হতো কখন? রেজোনেন্স হওয়ার মেন কন্ডিশন ছিল ক্লাস 11-এ পড়েছিলাম পুরো সিস্টেমটা আমার প্ল্যানার হতে হবে, প্ল্যানার হলেই আমার ওর মধ্যে রেজোনেন্সটা হয়, প্ল্যানার হবে। তারপরে দেখ এই যে ভাই রেজোনেন্সে কারা কারা পার্টিসিপেট করছে বেসিক্যালি এই অক্সিজেনের যে পি আছে, এটার যে পি আছে, এইগুলো যে পিগুলো আছে সেগুলো সব দেখ প্যারালাল আছে পরপর পরপর। এ ভাই এখানে দিত, এ আমার এখানে দিতে পারে, এ আমার এখানে দিতে পারে, এটাই আমার ছিল। তাহলে পিগুলো আমার পাশাপাশি আছে, প্যারালালি আছে, সব কটা পি প্যারালালি ছিল। সিমিলারলি এই অক্সিজেনের পিটাও আমার প্যারালালি ছিল, এই অক্সিজেনের পিটাও আমার প্যারালালি ছিল, ওই জন্য ওদিক থেকেও ভাই ওভারল্যাপ করতে পারতো, এদিক থেকেও আমার ওভারল্যাপ করতে পারতো। এটা হচ্ছে আমার রেজোনেন্সের গল্প। ক্লাস 11 এই জিনিসটা পড়েছিলাম। ডিটেলসে না বুঝতে পারলে ভাই এখন ডিটেলসে তোর না বোঝার কোনো দরকারও নেই, তুই যতটা বুঝছিস ততটুকুই সাফিসিয়েন্ট। এখন এই CH3-র সাথে রিপালশনের জন্য কি হবে দেখবি এই দুখানা গ্রুপই দেখ একটুখানি আউট অফ প্লেন হয়ে যাবে স্বাভাবিকভাবেই। রিপালশন যেহেতু হচ্ছে তাহলে CH3 একটু আউট অফ প্লেন হবে, মানে ভাই আগে এরকম ছিল তো রিপালশন যেন এরকম হয়ে যাবে স্বাভাবিক, এটা বোঝা যাচ্ছে। যদি আমার এরকম হয় তার জন্য কী হবে বলতো? তার জন্য এটা হচ্ছে এটা আউট অফ প্লেন, এটা আউট অফ প্লেন, বেনজোইক অ্যাসিডের বেনজিনের প্লেনটা একটুখানি ডিস্টার্ব হবে। সবাই আমার প্লেনগুলো একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ তোমার এগুলো ভাই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেট করতে পারে। তাহলে ভাই এই বন্ডটা রেসপেক্টে রোটেট করার জন্য বেনজিনটাও আউট অফ প্লেন হয়েছে, এই পার্টটাও আউট অফ প্লেন হয়েছে, CH3টাও আউট অফ প্লেন হয়েছে, যার ফলে দেখ এখন এই বেনজিনের পিগুলো আর এই পার্টটার পিগুলো আর এখন কিন্তু প্যারালালি থাকবে না স্বাভাবিকভাবেই, কারণ ভাই এ আমার আউট অফ প্লেন হয়ে গেছে। এই যদি একটুখানি বেঁকে যায় তাহলে এই সিঙ্গেল বন্ড ভাই রোটেট করিয়ে এই COOHকে একটুখানি বেঁকিয়ে দিয়েছে রিপালশন মিনিমাম করার জন্য। আমার যখন ধর সবাই পাশাপাশি এরকম ছিল তখন রিপালশন বেশি, এরকম ঘুরে গেলে তো রিপালশন কম স্বাভাবিকভাবেই। পিগুলো আগে ছিল হচ্ছে পুরো এরকম ধরে আছে, তাহলে এটা ধর একটা পি, এটা ধর একটা পি, এরকম ছিল। যদি এরকম হয়ে যায় ভাই রিপাল করে যদি আউট অফ প্লেন হয়ে যায় তাহলে পিগুলার পাশাপাশি নেই, প্যারালালি নেই। এটা তো বেনজিনের পার্ট, বেনজিনের পি আমার প্যারালালি আছে, বাট এর পি আমার আর প্যারালালি নেই, বেনজিনের সাথে নেই, বোঝা গেল? তার জন্য আমার কী হয়েছে বলতো, তার জন্য একটা দারুণ জিনিস হয়েছে, সেটা হচ্ছে এখন আর এই C বন্ড যেহেতু বেনজিনের রিংয়ের সাথে আর প্যারালালি নেই, তাহলে C বন্ড এখন আর বেনজিনের সাথে আমার রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে না, বুঝতে পারছিস তো? C বন্ড আর বেনজিনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করবে না, ও এখন সিলেক্টিভলি কার সাথে করবে? একমাত্র এইটার সাথেই করবে রেজোনেন্সে পার্টিসিপেট, যার ফলে এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, রেজোনেন্স বেনজিনে যখন পার্টিসিপেট করতে যতটা হতো, যখন এই অক্সিজেন একাই পার্টিসিপেট করবে প্লাস চার্জ অনেক বেশি হবে, বোঝা গেল? প্লাস চার্জ যদি বেশি হবে
তার জন্য আমার দেখ এর ওই ছাড়ার টেন্ডেন্সি আরও বেড়ে যাবে, বুঝতে পেরেছিস? এইটাই হচ্ছে আমার অর্থ এফেক্টের রিজন। অর্থতে আমার ঢুকেছে, রিপালশন হয়েছে, আউট অফ প্লেন হয়ে গেছে, তার মানে ভাই বেনজিনের পিগুলো আর এর সাথে আমার রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারছে না। তাহলে এখন শুধুমাত্র এই করবে নিজের মতন, কারণ এরা তো ভাই নিজেদের পার্ট, এ ভার্সেস এই তিনজন ছিল সিস্টেমের মধ্যে, বোঝা গেছে? তার মানে আমার কি হলো বলতো, এখন শুধুমাত্র এই পার্টটার রেজোনেন্স হবে, বেনজিন আর রেজোনেন্সের মধ্যে নেই। বেনজিনের নিজের রেজোনেন্স হচ্ছে, বাট বেনজিন আর এর সাথে ঢুকতে পারছে না, মানে রেজোনেন্স হবে বাট এক্সটেন্ড কমে যাবে, এক্সটেনশন অফ রেজোনেন্স আমার ডিক্রিজ করেছে, বোঝা গেছে? রেজোনেন্সটা আমার কম এক্সটেন্টে হচ্ছে, যার জন্য আমার কি হলো ভাই, যার জন্য এবার শুধুমাত্র এই অক্সিজেন এই কার্বন আর এই অক্সিজেনের সাথেই পার্টিসিপেট করলো, এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আগের থেকে বেশি বাড়লো, তাহলে এ ওইচ বন্ডের থেকেও বেশি বাড়বে। এটাই হচ্ছে আমার অর্থ এফেক্টের রিজন, বোঝা গেল? বুঝতে পেরেছিস? তার মানে আমি যখন দেখবো কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে, মানে বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে অর্থতে কোনো একটা গ্রুপ লাগানো আছে, ওর ইউজুয়ালি বেশি হবেই বাকিদের থেকে, বোঝা গেছে? আচ্ছা চল, তাহলে এটা হচ্ছে আমার এই চারটে যেটা দিয়েছে। এবার এই চারজনের মধ্যে আমি দেখি চারটে মলিকুলে কী কী আছে। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড COOH, পরেরটা আমি দিয়েছি হচ্ছে ভাই COOH এর রেসপেক্টে অর্থতে CH3, তারপরে হচ্ছে COOH এর রেসপেক্টে মেটাতে CH3, তারপরটা হচ্ছে COOH এর রেসপেক্টে প্যারাতে CH3, ঠিক আছে? তাহলে ভাই আমার কার কী কী এফেক্ট আছে দেখা যাক। CH3 ভাই অর্থ এফেক্ট চলে এসছে, এর অর্থ এফেক্ট চলে আসলো। আরও ভাবি CH3 আরও কী কী এফেক্ট আছে বলতো? প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট আছে, ইলেকট্রন ঠেলে দেয়, বাট অর্থ এফেক্ট যেহেতু চলে এসছে প্লাস আই আমি আর কনসিডার করবো না, অর্থ এফেক্ট যেহেতু চলে এসছে। আবার দেখ CH3 আরও একটা এফেক্ট আছে, কোন এফেক্ট? প্লাস হাইপার কনজুগেশন, এই মাত্র বললাম ইলেকট্রন ডোনেটিং হাইপার কনজুগেশন, কিছুক্ষণ আগেই পড়েছিলাম। ডাবল বন্ডের সাথে যদি লেগে থাকে CH3 ইলেকট্রন ডোনেটিং হাইপার কনজুগেশন, কেন এসছে সিনারিওতে এক্ষুনি বুঝতে পারবি। ইলেকট্রন ডোনেটিং হাইপার কনজুগেশন এটা কিছুক্ষণ আগে করলাম, তাহলে ভাই আমার ডাবল বন্ডের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে ইলেকট্রন ডোনেটিং হাইপার কনজুগেশনের জন্য, বোঝা গেছে? এখানে আমার কি হবে দেখ, মেটাতে যখন ভাই কোনো CH3 আছে, মেটাতে তো আর ভাই হাইপার কনজুগেশন কাজ করবে না, মানে হাইপার কনজুগেশন কাজ করলে এই পজিশনে তো কোনো চার্জ আসবে না, আসবে তো ভাই এসব জায়গাগুলোতে, তাহলে তোমার ভাই COOH এর সাথে কোনো রিলেশন। আমি জানি ভাই প্লাস আর হোক বা ওগুলো হোক, আমি মেটাতে লাগলে কোনো এফেক্ট দেখতে পাই না, বুঝতে পেরেছিস তো? বোঝা যাচ্ছে? তাহলে আমার CH3 তার মানে কি হলো ভাই, আমি তোকে এটাই বলছি, CH3 যদি হাইপার কনজুগেশন করে তাহলে এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানে আসবে, এখানে কোনো এফেক্ট পড়ছে না, যেরকম করতাম ভাই ক্লাস 11-এ। তার মানে কি হলো বলতো, মেটাতে CH3 জমা থাকলে হাইপার কনজুগেশনের কোনো গল্প নেই, শুধুমাত্র হচ্ছে আমার প্লাস আই এফেক্ট, বোঝা গেছে? প্লাস আই এর জন্য ইলেকট্রন ঠেলে দিল। আর ওটাই আমার কি আছে ভাই, প্যারাতে, প্যারাতে যখন আছে তখন আমার কোন কোন এফেক্ট আছে দেখ, প্লাস আইও আছে, আবার ভাই ইলেকট্রন ডোনেটিং হাইপার কনজুগেশনও আছে, এই দুটো আছে, এইগুলো এক্সট্রা জিনিসপত্র চলছে, ঠিক আছে? ইলেকট্রন ডোনেটিং হাইপার কনজুগেশনও আছে। এইবারে ভাই জিতবে কে? এ হচ্ছে আমার আগেই জিতে গেছে, অর্থ এফেক্ট সবচেয়ে বেশি, তাহলে চল আমার বি হচ্ছে সবচেয়ে বেশি হলো, অর্থ এফেক্টের জন্য সবচেয়ে বেশি, বাকিগুলো এবার দেখ। তারপরে দেখ যে দুখানা সিস্টেমই হোক, ওরা দেখ সবাই ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠাচ্ছে, তাহলে COOH এর মধ্যে ইলেকট্রন আসছে, আর COOH এর মধ্যে যদি ইলেকট্রন আসে তাহলে তোমার ভাই OH বন্ডের পোলারিটি কমে যাবে, OH বন্ডের পোলারিটি কমে গেলে আমার ভাই অ্যাসিডিটি কমে যাবে, বুঝতে পেরেছিস? তার মানে এই দুজনের অ্যাসিডিটি এর থেকে কম হবে, বোঝা গেল? এই দুজনের অ্যাসিডিটি এর থেকে কম, কেন? কারণ ওখানে ভাই ইলেকট্রন বেড়ে যাচ্ছে COOH এর মধ্যে, আর এখানে তো ভাই নর্মাল বেনজোইক অ্যাসিড, এখানে তো ইলেকট্রন বাড়ছে না, তো নর্মাল ভাই সিস্টেম। তাহলে বি এর পরে কি আসলে এ। এইবারে এদের দুজনের কম্পারিজনে কে জিতবে, মানে কে জিতবে মানে কি, কার কম আরো। দেখ এখানে ভাই শুধুমাত্র প্লাস আই এফেক্টের জন্য রিংয়ের মধ্যে ইলেকট্রন বাড়বে, COOH ইলেকট্রন বাড়বে, এখানে প্লাস আই এর জন্য বাড়বে, আবার ইলেকট্রোনেটিং হাইপার কনজুগেশনের জন্য বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার হাইপার কনজুগেশন এখন এক্সটেন্ডেড হাইপার কনজুগেশন হয়ে গেছে। এক্সটেন্ডেড মানে কি, ধর আমি এই যে ভাই তো এরকম সিস্টেম আঁকি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এখানে যা রেজোনেন্স হবে আর যদি এরকম আঁকি, কোনটায় রেজোনেন্সের এমন বেশি, ওখানেই তো রেজোনেটিং স্ট্রাকচার বেশি পাবো ভাই, এটা এখানে যাবে ভাই, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা হচ্ছে রেজোনেন্স এরকম পাবো। আর যদি আমার এরকম হয়, সোজা কথা অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড যত বেশি তত আমার এক্সটেনশন অফ রেজোনেন্স বা হাইপার কনজুগেশন তত বেশি। তাহলে আমার এখানে আমার কি হচ্ছে ভাই, ইলেকট্রোনেটিং গ্রুপ হাইপার কনজুগেশনের জন্য আরও পাচ্ছি, বোঝা গেছে? তার মানে এখানে ভাই COOH ইলেকট্রন ডেন্সিটি আরও বেড়েছে, এর থেকে বেড়েছে, মেটার থেকে বেড়েছে, বোঝা গেল? তার মানে আমার কি হচ্ছে ভাই, বি গ্রেটার দ্যান এ, তারপরে কার হবে, তারপরে হচ্ছে মেটার, তাই তো সি, তারপরে কার হবে ডি, এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? হয়ে গেছে? ক্লিয়ার, বোঝা গেল? চলো এইবারে পরের কোশ্চেন, একইভাবেই চারখানা বেনজোইক অ্যাসিড রাখবো, দেখে ভাই চারখানা বেনজোইক অ্যাসিড, আচ্ছা
আচ্ছা, যে কোশ্চেনগুলো ডিউ ছিল না পাঠানোর, এই ক্লাসে করতে করতে পেয়েছি, সেগুলো আমি পাঠানো স্টার্ট করবো, একটু টাইম লাগছে, ঠিক আছে? পাঠানো স্টার্ট করবো তো পরীক্ষার আগে, কি তোকে আমি নেক্সট উইক সানডের আগে সব পাঠিয়ে দেবো ওগুলো, ঠিক আছে? 4খানা বেনজোইক অ্যাসিড রাখলাম। চল এবার কী করবি, প্রত্যেকটাতে প্রথমটাকে নর্মাল বেনজোইক অ্যাসিড রাখ, তারপর একটার অর্থ পজিশনে ওইচ লাগিয়ে দে, তারপর একটার মেটাতে লাগাবি ওইচ, তারপর একটার প্যারাতে লাগাবি ওইচ, ঠিক আছে? কোনটার কি নাম? বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, তারপরটাকে দেখ মেটাসাইলিসাইলিক অ্যাসিড বলা যায়, মেটাসাইলিসাইলিক অ্যাসিড বলতে পারি পরেরটাকে, তারপরটা বলা হচ্ছে প্যারাসাইলিসাইলিক অ্যাসিড, বলা যেতে পারে, ঠিক আছে, বলা যায়। ওকে, আগের দিনের ক্লাসেই মোস্ট প্রবলি আমি এখানে প্যারাসিটামলের ফর্মেশন দেখেছিলাম, প্যারাসিটামল, ঠিক আছে? চলো এদের মধ্যে কার অ্যাসিডিটি বেশি, অর্ডার কী হবে ভাব দেখি, একটু ভাবনা চিন্তা কর, কোনো অসুবিধার কিচ্ছু নেই। আর কারো কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ডাউট থাকলে আমাকে বলতে পারিস, স্যাম্পল পেপার থেকে ডাউট থাকলে আমাকে বলতে পারিস, আজকে দেখে আসতে বলেছিলাম। আচ্ছা, 6 তারিখে কার যেন প্রবলেম আছে, একজনেরই প্রবলেম আছে বলেছিল। 6 তারিখে পরীক্ষা, তোর এক হাতেই তো, কটা থেকে পরীক্ষা স্কুলে? 6 তারিখে কটা থেকে পরীক্ষা? পরপর দুদিন প্র্যাকটিক্যাল দিয়েছে, হ্যাঁ? এইট ফেব্রুয়ারি কার কার এক্সাম আছে বলতে? 8 ফেব্রুয়ারি স্যাটারডে, শনিবার। শনিবার স্কুল হতো নর্মালি কোনোদিনও? বাট 8 ফেব্রুয়ারি এক্সাম আছে, তাই তো? কি আসছে অ্যান্সার? আর 55 মিনিটস, ঠিক আছে? আর 55 মিনিটস হয়ে গেল, তারপরে গিয়ে গল্প করি, যেটা মাদুর দিয়ে দেবো, বাঁদুর পেতে বসে এখানে গল্প করতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই। অর্ডারটা ভাব একটুখানি, পড়তে এসছিস, দেখ তুই আজকে পড়তে এসছিস কষ্ট করে, তোর বাবা মা পাঠিয়েছে জোর করে, তোকে জোর করে পাঠিয়েছে, যা ভাই পড়ে আয়, ঠিক আছে? তা তুই যখন এসছিস ভাই একটু দেখ কষ্ট করে, আর কিছুক্ষণ তো মাত্র, তারপরে তোর জীবনে শুধু মজা, তারপরে আর মাত্র কিছুক্ষণ, ঠিক আছে? তারপর বল। হ্যাঁ, কি বুঝতে পারলাম না? আইপিএসসি নমেন গেছে, তাই তো? হ্যাঁ বল, এটার অর্ডার কি হচ্ছে? বলছি এটার অর্ডার কিছু আসছে, দিয়ে তো। এটা আসছে কিছু অর্ডার, কি আসছে এটা? আসছি সেখানে আসছি, সব আসছি। কি হয়েছে এটার বল? ওয়ান গ্রেটার দেন হয়নি, কার সবচেয়ে বেশি হলো? এবিসিডি না, অর্থ, মেটা, প্যারা আর নর্মাল করে বল। সবচেয়ে বেশি কার? অর্থ, তারপরে অর্থ, মেটা, নর্মাল, প্যারা। কেন, তার কারণ? তারপর আচ্ছা দেখি কি আসছে অর্ডার।
চল মোটামুটি দেখি C+H আমার 4খানা মলিকুল। বাকিরা প্লিজ কথা বলিস না, প্লিজ। হাত জোর করতে পারছি না, বাট প্লিজ বলছি। C+H ফার্স্ট মলিকুল অর্থতে লাগিয়ে দিয়েছি OH, সেকেন্ডটাতে অর্থতে লাগানো আছে OH, তারপরটা প্যারাতে লাগিয়ে দিয়েছি হচ্ছে OH, অর্থ মেটা প্যারা। এবারে ভাই প্রত্যেকটাতেই আমার OH-গুলোর কী এফেক্ট আছে, যখন আমার অর্থতে আছে অর্থ এফেক্ট আমার চলে এসছে, খুব ভালো কথা, অর্থ এফেক্ট এসছে। আর আমি ভাবি OH-এর আর কী কী এফেক্ট থাকে, OH-এর -I এফেক্ট থাকে, আবার +R এফেক্ট থাকে, তাই তো? রেজোনেন্স রিংয়ের মধ্যে করে, ওই জন্য +R, রিং থেকে ইলেকট্রন টানে, ওই জন্য -I, ঠিক আছে? মেটাতে যখন আছে আমার কী আছে, +R নেই, শুধুমাত্র -I আছে। -I এর থ্রুতে ইলেকট্রন টানবে। আমি বুঝলাম ভাই চারটেতেই OH-এ হচ্ছে আমার ভাই +R এফেক্ট আছে। এবার ইউজুয়ালি +R আর মাইনাসের মধ্যে কার বেশি হয়, +Rটা বেশি। প্যারাতে যখন আছে আমার কোন এফেক্ট দেখাবে, -Iও দেখাবে, +Rও দেখাবে, ঠিক আছে? -Iও দেখালো, +Rও দেখালো। এইবারে অর্থ এফেক্ট এখানে আছে, অবশ্যই অর্থ এফেক্ট আছে। অর্থ এফেক্টের জন্য আমার কি হচ্ছে ভাই, C+H আউট অফ প্লেন হয়ে যাবে। আর দেখা যাক ভাই এখানে কি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে অর্থতে? অর্থতে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে কি? প্রশ্ন থাকলে কার সাথে কার আছে বলতো? কোন হাইড্রোজেনের সাথে কোন অক্সিজেনের কি আছে? এই হাইড্রোজেন বন্ডিংটা আছে, হ্যাঁ নাকি ভাই এই হাইড্রোজেন বন্ডিংটা আছে? আমি রিংটা রাখছি না ফার্দার, আচ্ছা এগিয়ে দিই। অক্সিজেন কোন হাইড্রোজেন বন্ডিংটা আছে, কোন হাইড্রোজেন বন্ডিংটা আছে বলতে পারি? কোন হাইড্রোজেন বন্ডিং আছে? ফার্স্ট এটা আছে, সেকেন্ড এটা কেন নেই? সেকেন্ডে অক্সিজেনের লোন পেয়ার কোথায় আছে? অক্সিজেনের কোন লোন পেয়ারটা? এটা, তাই তো? এটা আমার রেজোনেন্সে কার সাথে আছে, এর সাথে। এটা আছে, আছে। এখানেও তো ভাই অক্সিজেনের লোন পেয়ার রিং এর সাথে রেজোনেন্সে আছে, তাই না? এখানে অন্য একটা আছে, এখানে অন্য একটা আছে। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে বলতো কোনটা আমার হচ্ছে এক্স্যাক্টলি? এগুলো আমাদের ক্লাস 12-এ নেই, কোনটা এক্স্যাক্টলি হচ্ছে? এগুলো আছে কোথাও নেই, কোথাওই নেই। কোনটা আমার এক্স্যাক্টলি হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করেছে বলতে পারি? কোনটা করেছে? অলমোস্ট ধরে ফেলেছিলাম, বল তারপরে কোনটা করছে? অ্যাসিডিক হাইড্রোজেন, আচ্ছা কোনটা আমার করেছে? কোনটা করেছে বলা এই মুহূর্তে পসিবল হচ্ছে না, তাই তো? দেখ এটা যদি আমি ভাবি যে H+গুলো বেরিয়ে যাওয়ার পরে বাকি পার্টটা কী হবে, সেটা আমার স্টেবিলিটি যদি দেখি। দেখ আমি জানি ভাই কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডিক, ফিনলের হাইড্রোজেন অ্যাসিডিক, বাট কে বেশি অ্যাসিডিক? কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন বেশি অ্যাসিডিক। আমি ভাবছি ভাই কারণ OH আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমার আছে, -I এর জন্য আমার +R জন্য ইলেকট্রন ডোনেটিংও আছে। এখন যদি ভাবি যদি আমার এই C+H থেকে ইলেকট্রনটা বেরো তাহলে আমি কী পাবো? পাবো হচ্ছে দেখ এটা C+- আর অর্থতে আমার ভাই এটা লেগে থাকবে OH, ঠিক আছে? এরকম থাকবে OH-টা লেগে। তারপর দেখ এই হাইড্রোজেন এখানে 3খানা লোন পেয়ার হয়ে গেল, যখন আমার একটা O- হতে 3খানা লোন পেয়ার, স্বাভাবিক ভাই 2খানা একটা ছিল আর হচ্ছে আরেকটা OH বন্ড থেকে টেনে যেটা পেয়েছে। তার মানে দেখ আমার ভাই এখন হাইড্রোজেন বন্ডিংয়ে থাকবে হাইড্রোজেনটা বেরিয়ে যাওয়ার পরে। মানে সোজা কথা আমি যদি বলি এই মলিকুলের হাইড্রোজেনটা বেরিয়ে যাওয়ার পরের যে ভার্সনটা পাচ্ছি, যেটা আমার কনজুগেট বেস বলতাম, ওই কনজুগেট বেসটাও দেখি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের থ্রুতে ভালো মতন স্টেবল। বোঝা গেল? এই যে মলিকুলটা গেছিলাম অর্থ এফেক্টের জন্য, যার আমার অ্যাসিডিটি বেশি হওয়ার এক্সপেকটেশন, সে যদি H+টা বার করে দেয় অবশ্যই C+H বার করবে, OH বার করবে না, কারণ OH-এর থেকে তো C+H এর অ্যাসিডিটি বেশি। তাহলে ও যদি বার করে দেয়, বার করে দেওয়ার পরে যে আমি কনজুগেট বেসটা পাবো, সেই কনজুগেট বেসটার স্টেবিলিটি বেশি হবে। আমি ক্লাস 11-এ এগুলো দিয়ে করতাম না ভাই। অ্যাসিড যদি উইক হয় তাহলে ওর কনজুগেট বেসটা আমার স্ট্রং হবে, যদি আমার অ্যাসিডটা স্ট্রং হয় তাহলে ওর কনজুগেট বেসটা উইক হবে, তাই না? এগুলো করতাম দেখবি। আর এর থেকে যদি এই ভার্সনটা বেশি স্টেবল হয় তাহলে স্বাভাবিকভাবেই ভাই এখান থেকে এখানে চলে আসতে চাইবে, আর এখান থেকে চলে আসতে গেলে কী করতে হবে? H+ ছেড়ে দিতে হবে। বোঝা গেছে? এটা এটা এই কনসেপ্টটা আমি যদি করেছি ভাই, ফেনল এর অ্যাসিডিটি কেন বেশি হয়, ফেনক্সাইড আর ফেনলের মধ্যে স্টেবিলিটির কম্পারিজন করতাম, তারপরে বলতাম হচ্ছে আমার ভাই ফেনক্সাইডের স্টেবিলিটি বেশি, তার মানে ভাই ফেনল আমার ফেনক্সাইডে যাবে, H+টা ছেড়ে দেবে, আর ফেনক্সাইডের হচ্ছে আমার
রেজোনেটিং স্ট্রাকচার স্টেবিলিটি বেশি হবে। তো এখানে তো সেম ব্যাপারই যদি হয়ে যায়, এখন প্রশ্ন যে ভাই এখানে তো হাইড্রোজেন বন্ডিং ছিল, এটা আর এটার মধ্যে কার স্টেবিলিটি বেশি, আমি সেই কম্পারিজন আসবো না, এত কিছু দরকার নেই আমার। আমি তোকে সিম্পলি বলি ভাই এই অক্সিজেন বেশি অ্যামাউন্টে রেজোনেন্সে পার্টিসিপেট করবে নাকি এই অক্সিজেনের লোন পেয়ার বেশি অ্যামাউন্টে রেজোনেন্সে পার্টিসিপেট করবে, কি আমার করবে? অবশ্যই দেখ কোন অক্সিজেনের লোন পেয়ার করবে, কোন অক্সিজেনের লোন পেয়ার আমার বেশি অ্যামাউন্টে রেজোনেন্সে পার্টিসিপেট করবে, যে আমার করবে হয় স্বাভাবিকভাবেই সেই আমার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে না, তাই তো? যে অক্সিজেনের লোন পেয়ার বেশি অ্যামাউন্টে রেজোনেন্সে পার্টিসিপেট করবে সেই অক্সিজেন আমার স্বাভাবিকভাবেই হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে না, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আর ওর মধ্যে কোন অক্সিজেনের লোন পেয়ার বেশি অ্যামাউন্টে রেজোনেন্সে পার্টিসিপেট করবে, কে করবে? যে অক্সিজেনের লোন পেয়ার রেজোনেন্সে পার্টিসিপেট করে মানে স্ট্রাকচার আমার বেশি স্টেবল হবে বা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাবো, সে আমার বেসিক্যালি রেজোনেন্সে পার্টিসিপেট করবে। কি আমার রেজোনেন্সে পার্টিসিপেট করবে? চল দেখ এই অক্সিজেনের লোন পেয়ার যদি আমার করে তাহলে আমি যে স্ট্রাকচার পাবো তার স্টেবিলিটি, ব্যাপারগুলো কঠিন হয়ে যাচ্ছে না? এই অক্সিজেনের লোন পেয়ার যদি আমার ছেড়ে দে, বাদ দে, তুই এত কিছু দরকার নেই, তুই সিম্পলি মনে কর অর্থ এফেক্টের জন্য সবচেয়ে বেশি, ওই পার্টে আর গেলাম না, বাদ দে। অর্থ এফেক্টের জন্য ভাই এর স্টেবিলিটি আমার সবচেয়ে বেশি, ঠিক আছে? আর বেশি ফ্যাক্টর আনছি না এর মধ্যে। অর্থ এফেক্টের জন্য এর স্টেবিলিটি আমার সবচেয়ে বেশি, মানে অ্যাসিডিটি আমার সবচেয়ে বেশি অর্থ এফেক্টের জন্য। অর্থ এফেক্ট তো কিছুক্ষণ আগে বুঝতে পেরেছি, ইলেকট্রনিক এক্সপ্লেনেশন দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। তাহলে আমার সবচেয়ে বেশি কার হলো? বিটার। এইবারে কার হবে? বি এর পরে কার আসছে? দেখ বি এর পরে এটা যেটা আছে মাইনাস আই এর থ্রুতে ইলেকট্রন টানবে, মাইনাস আই এর থ্রুতে ইলেকট্রন টানবে, আর এ আমার কি করবে ভাই? মাইনাস আই এর থ্রুতে টানবে, প্লাস আর এর থ্রুতে দেবে, তাই না? তাহলে এবার কার হলো? তাহলে মেটাটার হবে নাকি নর্মালটার হবে? অবশ্যই মেটাটার, কারণ মাইনাস আই এর থ্রুতে টানছে, বোঝা গেছে? তাহলে বি এর পর আসলে সি। এইবারে এটা আর ওটার মধ্যে কার বেশি হবে? এটা। তার কারণ কি ভাই এখানে ইলেকট্রন ডোনেটিং এর মতন কেউ নেই, বাট ওখানে ইলেকট্রন ডোনেটিং এর একজন আছে, আর তো ভাই ওই যে তো প্লাস আর গ্রেটার দ্যান মাইনাস আই হয়, তাহলে বি এর পরে হচ্ছে ভাই সি, সি এর পরে হলো এ, এর পরে লাস্টে আসছে হচ্ছে ডি, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা এইবার একটুখানি করলাম এগুলো, তারপরে একটু যাবো হচ্ছে এনসিআরটির আইইউপিএসসি নমেনক্লেচারের পার্টটা, যেটা তোকে বলছিলাম। আচ্ছা যখন ক্লাসে তোকে আমি এই এনসিআরটি নিয়ে এসে বা যে যার কাছে যে বই ছিল নিয়ে এসে বলেছিলাম মার্কিং করছিলাম, দেখবি হ্যালো অ্যালকেনের মধ্যে আমি মার্ক করিয়েছিলাম হচ্ছে বয়েলিং পয়েন্টগুলো মার্ক করিয়েছিলাম, ঠিক আছে? আর আই এর বয়েলিং পয়েন্ট বেশি হয় আরবিআর এর, তারপরে আরসিএল, তারপরে আরএফ, এই কোশ্চেনটাই তোর ওখানে দেখলাম, ঠিক আছে? তার কারণ কি, আমার যত ভাই সাইজ বাড়ছে আমার সারফেস এরিয়া বাড়বে, তারপর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, ওই জন্য আরআই গ্রেটার দেন আরবিআর গ্রেটার দেন আরসিএল গ্রেটার দেন আরএফ। যখন আমার অ্যালকিল গ্রুপগুলো সেম আছে তখনই আমার এই কম্পিটিশনটা আসছে, ওই কোশ্চেনটা তোর খাতায় দেখলাম, ঠিক আছে? এটা মার্ক করেছিলাম। হ্যাঁ আর এফ, তো আর এফে কীভাবে হবে? ওটা এইচ এফ থাকলে হতো। আর এফে তো ফ্লুডিনের সাথে কোনো হাইড্রোজেন লেগে নেই না, কার্বন লেগে আছে, ওখানে হাইড্রোজেন বন্ডিং কোথা থেকে আছে?
রিসেন্ট আমাদের সাথে পরীক্ষা দিয়েছে, আমি তো খেয়াল করিনি, আমি স্যার আমার দুটো বলে চারজন একসাথে বলেছি, পরপর ভুল বছরে রোল নাম্বার পরপর হয়ে গেছে। আমার ওটা ম্যাথস আমরা চারটের মধ্যে কেউই ওরকম পারি চল একটা কোশ্চেন লেখ। এনসিআরটির মধ্যে যেগুলো দেখলাম আমি পাঠিয়ে দেবো আজকে, ছবি তুলে পাঠাবো, ঠিক আছে? আমার কিছু করার নেই ওখানে, তোকে পাঠাবো। তো যদি ডাউট থাকে আমাকে বলবি, আর তোর ওটা লাস্টে বলেছি, ঠিক আছে? ক্লাসের পরে একটা কোশ্চেন লেখ। হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ কার্বন, হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ কার্বন ইন কার্বোনিয়াম আয়ন, কার্বোনিয়াম আয়ন, কার্বোনিয়াম CARBONIUM, what is the hybridization of carbon in carbonium ion? কার্বোনিয়াম মানে কি বলতো, বলতে পারবি? কার্বোনিয়াম মানে কি? কার্বোনিয়াম মানে কি? কার্বোনিয়াম মানে কি হতে পারে? আচ্ছা দেখ, ঠিকই বলেছিস। কোনো আয়নের শেষে, কোনো আয়নের শেষে IUM শুনেছি, এরকম একটা এক্সাম্পল দেখি। এমন কোনো একটা আয়নের এক্সাম্পল যার শেষে IUM আছে, বল? অ্যামোনিয়াম, ঠিক আছে? অ্যামোনিয়াম আর একটা হাইড্রোনিয়াম, ঠিক আছে? তার মানে বেসিক্যালি কোনো আয়নের শেষে যখন IUM ইউজ করি, ওটা বেসিক্যালি আমার কার জন্য হয় বলতো? প্লাস চার্জের জন্য। কার্বোনিয়াম মানে হচ্ছে কার্বোক্যাটায়ন, আর একটা নাম হচ্ছে কার্বোনিয়াম, ঠিক আছে? কার্বোক্যাটায়নের আরেকটা নাম হচ্ছে কার্বোনিয়াম, ওকে? তো মিথাইল কার্বোনিয়াম মানে ফর্মুলা কি হবে মিথাইল কার্বোনিয়ামের? CH3+। CH3+ এর কার্বনের হাইব্রিডেশন কি? sp2, তাই তো? CH3+ এর কার্বন হচ্ছে sp2। কীভাবে করলাম? নতুনভাবে কিছু করিনি ভাই, ক্লাস 11-এ শিখেছিলাম এসব। তোকে তাহলে এখন আর এটা বোঝাচ্ছি না, তুই জাস্ট সিম্পলি মনে রাখতে পারিস। কার্বোক্যাটায়নের কার্বন আমার হচ্ছে কি ভাই? sp2। কার্বোক্যাটায়নের কার্বন হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড। কার্বোক্যাটায়নের কার্বন হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে? কার্বোক্যাটায়নের কার্বন হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড। এবার এটা ভাই কেস ওয়াইজ আলাদা হয়, কেস ওয়াইজ আলাদা হয়। CH3+ এর কার্বন হচ্ছে আমার sp2। যেমন এগুলো আমাদের বোর্ডে নেই, সব তোকে বললো কেউ এটাতে আমার কার্বনটার কী হবে হাইব্রিডেশন? CH3 CH2H। তাহলে আমি এখান থেকে এই মলিকুল থেকে ধর আমি একটা কার্ব অ্যানায়ন জেনারেট করলাম, কার্বোনিয়ামটা হয়ে গেছে, আমি হচ্ছে কার্ব অ্যানায়নে CH2-। এই কার্বনটার হাইব্রিডেশন কী হবে? এই কার্বনটার হাইব্রিডেশন কী? এই CH3 CH2- এর এই কার্বনটার হাইব্রিডেশন কী? দেখ, যখন দেখবি এই মাইনাস চার্জ, কার্বনের মাইনাস চার্জ যদি রেজোনেন্সে পার্টিসিপেট না করে, তাহলে ওই কার্বনটা হবে sp3। যদি আমার ভাই কার্বনের মাইনাস চার্জ রেজোনেন্সে পার্টিসিপেট না করে,
তাহলে এটা হবে হচ্ছে আমার sp3। যদি আমার কার্বনের মাইনাস চার্জ রেজোনেন্সে পার্টিসিপেট না করে ওটা হবে হচ্ছে আমার sp3। কার্বনের মাইনাস চার্জ যদি রেজোনেন্সে পার্টিসিপেট না করে ওটা আমার কি হবে sp3, ঠিক আছে। আর যদি আমার ভাই কার্বনের মাইনাস চার্জ রেজোনেন্সে পার্টিসিপেট করে ওটা হবে হচ্ছে sp2। এগুলো ক্লাস 11-এ যখন স্ট্রাকচার হতাম তখন এগুলো দেখেছিলাম, ঠিক আছে। কার্বনের মাইনাস চার্জ যদি রেজোনেন্সে পার্টিসিপেট না করে তাহলে আমার কি হবে এটা sp3। আর যদি মাইনাস চার্জ আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে তার মানে আমি পরের যে মলিকুলটা আছে সেটা আমার করবে, এইটা আমার রেজোনেন্সে পার্টিসিপেট করবে, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 মাইনাস, ঠিক আছে। এই মলিকুলটা কেন আঁকলাম, কারণ এটা থেকে আমার অ্যালাইল গ্রুপের মাথায় মাইনাস চার্জ আছে। অ্যালাইল গ্রুপ আমি চিনি ভাই, অ্যালাইল গ্রুপের মাথায় মাইনাস চার্জ আছে। এই কার্বনটা হচ্ছে আমার sp2, এই কার্বনটা আমার sp2। এ কিন্তু আমার রেজোনেন্সে পার্টিসিপেট করবে, এ আমার রেজোনেন্সে পার্টিসিপেট করবে, ঠিক আছে। এই হচ্ছে আমার রেজোনেন্সে পার্টিসিপেট করবে। ফর্মুলা কাজে লাগিয়ে তুই এখানে কিছু করতে পারবি। Z equals to half of ভ্যালেন্সিয়াল ইলেকট্রন প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম প্লাস নাম্বার অফ নেগেটিভ চার্জ মাইনাস নাম্বার অফ পজিটিভ চার্জ, যেটার ভ্যালু আসবে সেখান থেকে। তো এরকম কার্বনের জন্য স্পেশালি আমি অর্গানিক সিস্টেমটা মনে রাখবো, ঠিক আছে। প্লাস চার্জ মানে আমার ভাই ইউজুয়ালি sp2ই হয়, ঠিক আছে। এত কি ক্লিয়ার? আচ্ছা, এবারে খাতার এটা হেডিং দে, এটা আসেনি কোনো দিনও কোশ্চেন, আসবে বলে মনে হয় না, লেখ পরেটা লেখ। কম্পেয়ার ডাইপোল মোমেন্ট অফ CH3Cl, CH2Cl2, CHCl3, CCl4। চারটে মলিকুলের ডাইপোল মোমেন্টের অর্ডার। আচ্ছা, চারটে মলিকুল দেখে তুই কি বুঝলি বলতো? চারটে মলিকুল কি করেছে আমি বেসিক্যালি একটা করে হাইড্রোজেন সরিয়েছি, একটা করে ক্লোরিন ঢুকিয়েছি, তাই তো? চারটে মলিকুল আমি তাই করেছি। তুই বল ফার্স্ট মলিকুল যেটা আঁকা আছে CH3Cl, আঁকা আছে CH3Cl। আমি তোকে যদি বলি CH3Cl তুই প্রিপেয়ার করতে পারবি কোনো কিছু থেকে? পারবি করতে? CH3Cl ক্লোরিনেশন বাদ দিই। সাপোজ তোকে বললাম যে ওই যে মেথড তুই করেছিস মিথেনের মধ্যে Cl2 আর H নিউ করে ধর তুই CH3Cl বানাস, আর অন্য কোনো মেথড বানাতে পারবি CH3Cl অন্য কিছু থেকে, পৃথিবীর অন্য কিছু থেকে? বল কীভাবে করে দেবো? হ্যাঁ, কিসের থেকে? তুই যা ইচ্ছা বল। CH3Cl তুই বানাবি অন্য যে কোনো স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে, বাট ওই ক্লোরিনেশনটা করা যাবে না Cl2 আর H নিউ বাদ দিয়ে। বল দেখি কীভাবে করা যেতে পারে? তুই বানাবি CH3Cl, স্টার্টিং ম্যাটেরিয়াল তোর মন মতন নিবি, তোর মন মতো স্টার্টিং ম্যাটেরিয়াল নে, ঠিক আছে, দিয়ে আবার প্রোডাক্ট হবে CH3Cl। বল কোথা থেকে বানাতে পারবি?